আক্তার ভাই আর কল্লোলের শত্রুতা সর্বজন বিদিত। একবার যদি কল্লোল চ্যাটার্জি রাগের বশে নীলের গায়ে হাত তোলে, তাহলে আক্তার ভাই এখানে একটা তাণ্ডব ঘটিয়ে ছাড়বে। আরে সরিয়ে দিচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, শুনি এই লোকটা কি এক্সপ্লেনেশন দেয়। কিন্তু সাবধান, আমি কিন্তু সোজা সাপটা উত্তর চাই। কল্লোল বেশ জোর দিয়ে বলল। নীল এমনই একটা উত্তর আশা করছিল, তাই শান্ত হয়ে কনফিডেন্সের সাথে বলল, আমি শিওর কোনো খাবার খেয়েই উর্মিলার শরীরে একটা বাজে রিয়াকশন হয়েছে। ওর নিশ্চয়ই কোনো খাবারে অ্যালার্জি আছে। আপনি একটু সময় দিন, আর খানিকক্ষণের মধ্যেই উর্মিলার জ্ঞান ফিরে আসবে বলে আমার ধারণা। কল্লোল নীলের কথাগুলো শুনেও কোনো গুরুত্ব দিল না। তোমার ধারণা নিয়ে কি বাজারে দোকান খুলবো আমি? ইটস অ্যাবাউট মাই সিস্টার। আমার বোনের যদি এতটুকু ক্ষতি হয়, তাহলে তুমি কিন্তু বেঁচে ফিরতে পারবে না, এই বলে দিলাম। পৃথার দিকে তাকিয়ে কল্লোল অধৈর্য হয়ে বলল, মিস দাশগুপ্ত, আপনি এটা ভালো করলেন না। আজ আমার বোনের এই অবস্থার জন্য আপনারা সবাই দায়ী। আমি এর একটা ভ্যালিড এক্সপ্লেনেশন চাই। পৃথার দিকে আঙুল তুলে জোর গলায় কল্লোল দোষারোপ করতে শুরু করলো। এই কল্লোল দা, সামলে, হ্যাঁ? বেশি বাড়াবাড়ি করো না। আমার সামনে দাঁড়িয়ে আমার লোকেদের অপমান করছো। কাজটা একদম ঠিক করছো না তুমি। পৃথার সমস্ত গেস্টরা এবার একেবারে চুপ করে গেল। তারা কল্লোল আর আক্তারের ঝামেলার মাঝে পিছতে চাইল না। বাইরে থেকে কমেন্ট পাস করা একেবারে বন্ধ। দুইজনকেই এখানকার সব সভ্যভদ্র লোকরা ভয় পায়। কেউই আক্তার ভাই কিংবা কল্লোল চ্যাটার্জিকে চটাতে চাইল না। আক্তার ভাই, ভুলে যাও না আমি একজন পলিটিশিয়ান, আর তুমি স্রেফ একটা গুন্ডা। আজ আমাদের জন্যই তোমরা সমাজে মেরুদণ্ড সোজা করে হেঁটে চলে বেড়াও, করে কমে খাও। তাচ্ছিল্য করে কথাগুলো বলল কল্লোল। আক্তার ভাইও ছেড়ে দেওয়ার মানুষ নয়, সেও প্রায় তেড়ে গেল কল্লোলের দিকে। ইতিমধ্যে নীল পৃথার কানের কাছে এসে খুব আস্তে করে কিছু একটা বলল। নীলের কথা শুনে সঙ্গে সঙ্গে একটা কাচের গ্লাসে জল নিল পৃথা, আর তাতে একটা কিছু মিশিয়ে উর্মিলাকে খুব ধীরে ধীরে খাওয়াতে শুরু করলো সে। কল্লোলে সব খেয়াল করেনি। অনেকেই মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করলো যে পৃথা উর্মিলাকে জোর করে কিছু একটা খাওয়াচ্ছে। এদিকে আক্তার ভাই এবং কল্লোল চ্যাটার্জির মাঝখানে বিশাল এক অশান্তির সৃষ্টি হলো। কল্লোলের সাগরেদরাও আর চুপ করে দাঁড়িয়ে রইল না। তারাও আক্তারের দিকে তেড়ে গেল। একটা হুলুস্থুলু কাণ্ড বাঁধল। সব অতিথিরা ভয় পেয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। পার্ক স্ট্রিটের পিঙ্ক লাভ রেস্টুরেন্টে এবার একটা কাণ্ড ঘটবে। মনে মনে সবাই ভগবানকে ডাকা শুরু করলো এবার। এমন সময় খুক খুক করে কেশে চোখ খুলল উর্মিলা। ধীরে ধীরে মাথা তুলে সোজা হয়ে বসল সে। আরে এ কি, উর্মিলার হুঁশ ফিরে এসেছে। ওমা, ওই তো মেয়েটা উঠে পড়েছে গো। উর্মিলাকে কি খাওয়ালে তোমরা যে ওর জ্ঞান ফিরে এলো? তাহলে কি নীলের কথাই ঠিক? কিন্তু জলে কি মিশিয়েছিলে? ওটার জন্যই কি জ্ঞান ফিরল উর্মিলার? ভিড়ের মধ্যে থেকে আবারও এক প্রস্থ গুঞ্জন শুরু হলো। নিজের বোনকে সুস্থ হয়ে উঠতে দেখে কল্লোল চ্যাটার্জি আক্তার ভাইকে ভুলে গিয়ে বোনের কাছে চলে এলো। বুনু, তুই ঠিক আছিস? কিছু হয়নি তো তোর? বোনের মাথায় হাত বুলিয়ে দিল কল্লোল। এ কি দা ভাই, তুই কখন এলি? হ্যাঁ, আমি তো ঠিকই ছিলাম। কি জানি কি একটা হলো, হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, আর টাল সামলাতে পারলাম না, পড়ে গেলাম। উপস্থিত সকলেই তখন নীলের দিকে তাকালো, কারণ নীলের কথা অনুযায়ী ঠিক 5 মিনিটের মধ্যেই উর্মিলার জ্ঞান ফিরে এসেছে। কল্লোল চ্যাটার্জিও যখন উৎসুক চোখে নীলের দিকে তাকালো, তখন নীল একগাল হেসে বলল, উর্মিলার কিছু হয়নি। উনি ফ্রায়েড মাশরুমস উইথ প্রন খেয়েছিলেন। আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের শরীর মাঝে মাঝে কিছু কিছু খাবারের এলিমেন্টস সহ্য করতে পারে না। তার ফলে একটা খারাপ রিয়াকশন ঘটে যায় আমাদের শরীরে। উর্মিলার নিশ্চয়ই মাশরুমস সহ্য হয় না, তাই মাশরুমস খাওয়ার পরপরই ওর স্কিনে রেডনেস শুরু হয়, র্যাশ বেরোয়, আর উর্মিলা সেন্সলেস হয়ে পড়ে যায়। আমি সামান্য একটা অ্যান্টিডোট জলে মিশিয়ে ওকে দিয়েছিলাম, আর সাথে সাথেই ও সুস্থ হয়ে গেল। হাসপাতালে নিয়ে গেলে অনেক দেরি হয়ে যেত, ওনার অবস্থা আরো জটিল হয়ে উঠতে পারত। গোয়েন্দার মতো একটা একটা করে যুক্তি শেয়ার করে নিজের কথা শেষ করল নীল। উর্মিলা আমার বোন হয়, আর ওর কি খেলে অ্যালার্জি হয় কি না সেটা আমি জানবো না? আমি তো কোনোদিন এমন কথা শুনিনি। ওর এমনি জ্ঞান ফিরে এসেছে। তোমার এসব ওষুধ টষুধ, এসব গল্প কথা। না দা ভাই, উনি হয়তো ঠিকই বলছেন। এতদিনে বুঝতে পারলাম। এর আগেও আমি কয়েকবার সেন্সলেস হয়েছিলাম কলেজে। আমার মনে হতো হয়তো স্ট্রেস থেকে এমন হয়েছে, ভয়ে বাড়িতে কাউকে বলিনি। এখন ভেবে দেখলাম প্রত্যেকবারই আমি মাশরুম ইনটেক করেছিলাম। ঠিক ঠিক, উনি একদম ঠিকই বলেছেন। উর্মিলার কথাগুলো শোনার আগে কল্লোলের মতো অনেকেরই মনে হচ্ছিল নীল ভুলভাল বকছে। ও হয়তো নিজের দর বাড়ানোর চেষ্টা করছে। এমনিই বুঝি উর্মিলার হুঁশ ফিরেছে, এতে ওর কোনো কৃতিত্ব নেই। কিন্তু উর্মিলার এই স্বীকারোক্তি শুনে সকলে হতবাক হয়ে রইল। তবে এখন আপনি সম্পূর্ণ সুস্থ,
আপনি চাইলেই পার্টি ফুললি এনজয় করতে পারেন, শুধু খেয়াল রাখবেন আর মাশরুম খাবেন না। এ আবার কি আজগুবি কথা? কই, আমিও তো মাশরুম খাই, আমার তো কোনোদিন এরকম কোনো রিয়াকশন হয়নি। এই দেখুন, আমিও আপনার সামনে মাশরুম খাচ্ছি, আমার কোনো অসুবিধা হবে না। এই বলে নীল কয়েকটা মাশরুমের টুকরো পাশের টেবিল থেকে তুলে মুখে পুরল। সত্যি তো, শুধু মাশরুম খেলেই এই রকম প্রবলেম হচ্ছে? তবে শুধু আমারই কেন, আর তো কারোর হচ্ছে না? উর্মিলার সরল প্রশ্নে নীল স্মিত হেসে বলল, এটা আপনার দোষ নয়, আপনার শরীরের প্রবলেম। যদি আপনি ডাক্তার দেখিয়ে এর ট্রিটমেন্ট করেন, নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন কিছুদিনের মধ্যে। নীলের এই স্ট্রেট কথাগুলো কল্লোলের একেবারেই পছন্দ হলো না। চিৎকার করে বলল, এই যে হ্যালো, তুমি আমার বোনের ব্যাপারে নাক গলিও না। আমার বোন সম্পূর্ণ সুস্থ, ওর কোনো প্রবলেম নেই। বড্ড বাজে বকতে পারো, বুঝলে? ঠিক তক্ষুনি কল্লোলের সাগরেদরা এক মুহূর্ত সময় নষ্ট না করে নীলকে ঘিরে ধরল। একটু হকচকিয়ে গেল নীল। ও বুঝতে পারেনি এমন কোনো ঘটনা ঘটতে পারে। আর নীলের এই অবস্থা দেখে আক্তার ভাইও চুপ করে রইল না, সেও এগিয়ে গেল কল্লোলের দিকে। আবার একটা ঝামেলার পূর্বাভাস তৈরি হলো। কিন্তু ডাক্তার কমলিনী বসু এসবের মাঝেই বলে উঠল, নীলবাবু ঠিক কথাই বলেছেন। এটা সত্যি যে উর্মিলার মাশরুমে অ্যালার্জি আছে, কিন্তু এটা সিরিয়াস হলেও সিভিয়ার নয়। প্রপার মেডিকেশনের সাহায্যে উর্মিলা সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে, শুধু একটু সময় দিতে হবে। একজন সার্টিফাইড নামকরা ডাক্তারের মুখে কথাগুলো শুনে কল্লোল চ্যাটার্জি সহ ব্যাংকোয়েট হলে উপস্থিত প্রত্যেকেই যেন আশ্বস্ত হলো। ডক্টর বসুর কথাগুলো কল্লোলের বিশ্বাস হলো, তবুও নীলের কাছে ওর খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইল না। সেই মানসিকতার লোকও নয় সে। তাই কমলিনীর কথাগুলো শেষ হবার সাথে সাথেই বোনকে নিয়ে বিদায় নিল কল্লোল চ্যাটার্জি। পৃথার জন্মদিনের পার্টি আবার জমে উঠল। সকলেই নিজেদের মধ্যে গল্প গুজবে, কেউ ড্রিঙ্কসে, আবার কেউ বা খাবারে ব্যস্ত হয়ে পড়ল। কুশলও চলে এলো এতক্ষণে। সন্ধ্যের ঘটে যাওয়া ঘটনার বিবরণ শুনল নীলের কাছে। পৃথা অবাক চোখে নীলের কাছে এসে বলল, নীলদা, আপনি ধন্য, এত গুণ আছে আপনার। আপনি আজকের বিপদে যেভাবে সাহায্য করলেন, আমার মান রাখলেন আপনি, থ্যাংক ইউ। কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? সত্যি করে বলুন তো, আপনি ডাক্তারিও জানেন? পৃথার মুগ্ধতায় নীল হেসে ফেলল। না না, কি যে বলো, আমি ডাক্তারি কি করে জানবো? তবে এত বছরে বুঝে শুনে এই সামান্য কয়েকটা ব্যাপার সম্পর্কে অল্প একটু ধারণা তৈরি হয়েছে, এই আর কি। কিন্তু তুমি আমার কাছে দাঁড়িয়ে বেকার সময় নষ্ট করছো। আজ তোমার জন্মদিন, তুমি হোস্ট, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বলেই নীল নিজের ড্রিঙ্কসে চুমুক দিল। সারা রাত ধরে চলল হাসি, মশকরা, ঠাট্টা, ইয়ার্কি। জমে উঠল কাচের গ্লাসে ঠোকাঠুকি, খাওয়া দাওয়া। আর তার সাথে জমে উঠল পৃথা কুশলের সাথে নীলের আড্ডা। উর্মিলাকে সারিয়ে তোলার ঘটনাটা নিশ্চয়ই রটে যাবে চতুর্দিকে। আদ্রিতার কানেও এসে পৌঁছবে কি? ওদিকে আদ্রিতা সারা রাত অমলতাসে একা অপেক্ষা করছে। যদি জানতে পারে ওর জানার বাইরে নীলের একটা জগৎ আছে, তাহলে সেটা কি মেনে নেবে আদ্রিতা? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।